বছরের প্রথম দিন মানেই খুবই সুন্দর, নির্মল, ভালোবাসার একটি দিন। এই দিনটিতে বাকি সবার মতো আমারও বেশ কিছু পরিকল্পনা ছিল। জীবনকে আরও বেশি সুন্দর, অর্থবহ করার জন্য আমরা সবাই কিছু পরিকল্পনা ঠিক করি, তাই না? আমিও তাই করেছি। এই বছরটা নিয়ে আমার সবথেকে বেশি চিন্তা হচ্ছে আমি অলস সময় কাটাবো না। ধর্মীয় বিষয়ে আরও বেশি সচেতন হব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আছি আমি আতিকা। সকাল থেকেই আজকের ব্লগটি স্টার্ট করেছি। সকালের কাজকর্মের প্রথম শুরু হয় থালাবাটি ধোয়ার মাধ্যমে। শীতের সময় রাতের বেলা থালাবাটি তেমন একটা ধোয়া হয় না, সকালবেলায় ধুয়ে রাখি। শীতের এই সময়গুলো সবার মতো আমার জন্যও কঠিন। আজ বছরের প্রথম দিন, সবার মনই দেখলাম ভালো। আমার কাজ করতেও বেশ ভালো লাগছিল। মুমতাহিনের আব্বু বাজারে গিয়েছে। সে বাজার থেকে আসলে আমি আজকে কাজে লেগে পড়ব। আজকে মেহমান আসার কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে সেই মেহমান এসেছে রাতের বেলা। সকালবেলা আমি তেমন একটা রান্নার ঝামেলা করিনি। ভেবেছি দুপুরে মেহমান আসবে, মেহমানের জন্য রান্না করব। সকালে আলু ভর্তা বানিয়েছি। শীতের দিনে নতুন আলুর ভর্তা খেতে বেশ মজা হয়। পেঁয়াজ ভাজি করে কাঁচামরিচ দিয়ে যদি এই ভর্তাটা তৈরি করা হয়, আমাদের কাছে খেতে বেশ ভালো লাগে। দ্রুত সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ করেছিলাম। এতটাই গরম ছিল আমি হাতে ধরে পরিষ্কার করতে পারছিলাম না, কিন্তু সময় হয়ে গিয়েছিল। আমাকে এই কাজটা এখনই করতে হবে। শীতের সময়ে খুব ভোরে ঘুম থেকে উঠলেও রান্নাবান্নার কাজে হাত দিতে ইচ্ছে করে না। পানি ঠান্ডা থাকে বা মানসিকভাবে ওই প্রস্তুতি থাকে না। সকালবেলা উঠি, পানি ধরে রান্নাবান্না করব। 8টার সময় ইদানিং রান্নাঘরে যাওয়া হয়। খুবই সংক্ষেপে কোনো একটা আইটেম করি, এরপরে দুপুরবেলা একটা ভারী রান্না করি। কাজ করতে করতেই মুমতাহিনের আব্বু বাজার থেকে চলে এসেছে। বেশ কিছু বাজার নিয়ে এসেছে, কয়েক ধরনের মাছ, গরুর মাংস, সবজি। প্রথমে আমি মাছগুলো কেটে নেব, তাই মাছগুলো বের করে নিয়েছিলাম। প্রথমে মাছ কেটে নিলেই কাজটা গোছানো হয়, মাছ নষ্ট হওয়ার ভয় থাকে। সিলভার কার্প মাছটা বেশ বড় ছিল, এই মাছটা আমার শ্রেণীতে ধরছিল না। এরপরে ছিল পোয়া মাছ, চিংড়ি মাছ। এই মাছ কাটতে কাটতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছে, কারণ চিংড়ি মাছ 1 কেজি পুরোটাই একসাথে বসে কেটেছি। তো যেই আপুরা চিংড়ি মাছ কাটে তারা তো জানে 1 কেজি মাছ পরিষ্কার করা আসলেই সময় সাপেক্ষ। তবে একদিন কষ্ট করলে সপ্তাহের বাকি দিনগুলো আরামসে খাওয়া যায়। শীতকালীন সবজিতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ মজা হয়। তো চিংড়ি মাছ বাসায় থাকি আর একসাথে কেটে বেছে পরিষ্কার করে রাখলে আমি একটা বক্স করে ফ্রিজে রেখে দিই। তারপরে সেখান থেকে বের করে করে রান্না করে নেই। তো আমার জন্য সহজ হয়। অনেকেই আস্তে আস্তে চিংড়ি মাছ ছোট ছোট পোটলা করে রাখে, যখন রান্না করে তখন কেটে বেছে নেয়। আমার কাছে এটা একটু বেশি কষ্টের মনে হয়। যখন রান্না করব তখন যদি সব কিছু গুছানো পরিপাটি থাকে, তাহলে মানসিকভাবে একটা প্রেশার পড়ে না। তো আমি বারান্দায় চলে এসেছি। প্রথমে পোয়া মাছগুলো কেটে নিচ্ছিলাম। ইদানিং আমি যখনই মাছ কাটি বারান্দায় বসে কাটার চেষ্টা করি। আমার রান্নাঘরটা বেশ ছোট। এই রান্নাঘরের মধ্যে যদি আমি মাছের আঁশ ফেলি, তাহলে পুরো রান্নাঘরেই যেন ছড়িয়ে ছিটিয়ে যায়, বিভিন্ন বাটায় এই আঁশগুলো লেগে থাকে। পরিষ্কার করতে আমার বেশ কষ্ট হয়। বারান্দার এই জায়গা একেবারেই খোলামেলা, এখানে যতই আঁশ পড়ুক কোনো প্রকার সমস্যা আর হয় না। যখন আমি বেশি সবজি পরিষ্কার করি, বিশেষ করে শাক পরিষ্কার করি, তখনও দেখা যায় আমি বারান্দায় চলে আসি। এরপরে সিলভার কাপ মাছটা পরিষ্কার করে নিচ্ছিলাম। বটি দিয়ে পরিষ্কার করার থেকে এই ধরনের আঁশ উঠানোর পিলার দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়। বটি দিয়ে এই ছোট ছোট আঁশ পরিষ্কার করা বেশ কঠিন। এর আগে আমি অনেকবার চেষ্টা করেছি, তাতে কষ্টটা বেশি হয়েছে। আর এটা দিয়ে পরিষ্কার করলে খুব ভালোভাবে উঠে আসে। মাছ কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করার পালা। আমি যখন ছাই দিয়ে মাছ কাটি, তখন সিঙ্কের উপরে এভাবে মাছটা রেখে পানির স্পিডটা একটু বাড়িয়ে দেই। এরপরে 2 হাত দিয়ে নাড়াচাড়া করে নেই। প্রায় 2 মিনিটের মধ্যে সব মাছ একেবারে পরিষ্কার হয়ে যায়। এই কাজটা আমি করি শুধুমাত্র ছাই পরিষ্কার করার জন্য। এরপরে কড়াইয়ের মধ্যে করে খুব ভালোভাবে ধুয়ে নেই। আমি যেহেতু এই মাছগুলো ফ্রিজে রেখে দিব, এখন খুব ভালোভাবে পরিষ্কার করার কোনো দরকার নেই। ছাইটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, একদমই ছাই ছিল না। এরপরে প্যাকেট প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিব। আমি যখন মাছ ভাগ করি ইদানিং সিঙ্কের উপরে এভাবে গুছিয়ে নেই, তাহলে আমার জন্য সহজ হয়। আগে করতাম কি, শ্রেণীর মধ্যে করে মাছ ভাগ করার চেষ্টা করতাম, তাতে আমার একটু কষ্ট হয়ে যেত, জায়গা যেহেতু কম ছিল। আর এইটার উপরে বেশি জায়গা, প্রশস্ত,
তো এখানে মাছ ভাগ করতে আমার বেশ সুবিধা হয়। আমাদের পরিবারের চাহিদা অনুযায়ী ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। তো এরপরে চিংড়ি মাছ কাটার পালা। সেম প্রসেসে আমি চিংড়ি মাছটাও পরিষ্কার করে নিব। চিংড়ি মাছের সাইজ যেহেতু একটু বড় ছিল, তাই নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। যদি ছোট সাইজের চিংড়ি মাছ হয় তাহলে কিন্তু এইভাবে পরিষ্কার করতে পারতাম না। চিংড়ি মাছের মধ্যে কিন্তু প্রচুর বালু ময়লা থাকে। এইভাবে পরিষ্কার করে নিলে আর মাছের মধ্যে কোনো প্রকার ময়লা থাকে না। একদিকে পানি চলে যায় আর মাছটা পরিষ্কার হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি সিনকের উপরেই আবার মাছটা তুলে নিচ্ছি। আজ একই সিনের উপরে আমি কাজগুলো করে নিব। আজ প্রথমবার আমি এভাবে মাছটা কাটছিলাম, কারণ আমি সবসময় শ্রেণীতে নিয়েই মাছ কাটি। তো আমার বেশ সুবিধা হচ্ছিল, ভালোই লাগছিল, মনে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে, দাঁড়িয়ে কাজ করছি তো তাই। সব মাছ কাটতে গিয়ে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছে। 10:30টার দিকে শুরু করেছিলাম। চিংড়ি মাছ যখন কাটা শুরু করেছি তখন দেখলাম জোহরের আজান দিয়ে দিয়েছে। মুমতাহিনার আব্বু 1:30টার দিকে বাসায় খাবার খেতে আসবে, এজন্য আমি খুব তাড়াহুড়ো করছিলাম। আমি চাইছিলাম মরিচ আর ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে তারপরে রান্না বসাবো, তারপর মনে হলো অনেক বেশি দেরি হয়ে যাবে। আমি শুধু মরিচগুলো কাটতে পেরেছি, তারপরে সব কিছু সাইডে রেখে দিয়েছি। যখন একটু ফ্রি হব তখন এই কাজগুলো করব, নয়তো দেরি হয়ে গেলে নিজের কাছেই খারাপ লাগবে। আবার বাচ্চাদের দুপুরের গোসল হয়নি, বাচ্চাদের খাওয়া দাওয়া লেট হয়ে যাবে। শীতকালীন সবজি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আর সবজির দাম কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে। যারা বাজার করে তারা তো জানে। আমি তো আর বাজারে যাই না, মুমতাহিনের আব্বু বাসায় এসে কিন্তু আমাকে বলে। খুব ভালো লাগে, এই টমেটোগুলো খেতে কিন্তু এখন বেশ ভালো লাগছে, নতুন নতুন উঠেছে। নতুন না হয়তো, আমাদের বাসায় নতুন আনা হয়েছে। আমি যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন ভাইয়া বাজার করেছিল, তখনও টমেটো দেখেছি, কিন্তু বাসায় আসার পরে এই প্রথম বাজার করা হয়েছে। সব কিছু কাটাকাটি করে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম আজকে দুপুরে আমি কি রান্না করব, মেহমান আসবে কি আসবে না সে ব্যাপারেও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম বেশ। তো আমি মিক্সড একটা সবজি করে নিব, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব, অল্প করেই করব। সবজিগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ভাজির মতো করে করব। আজকে একটু কম হলুদ দিয়ে রান্না করব। শীতের এই সবজিগুলোতে মশলা যত কম দেওয়া যায় ততই মনে হয় খেতে মজা লাগে। আমি হলুদ আর মরিচের গুঁড়া সামান্য দেই, তারপরে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, টমেটো এগুলো দিয়ে যে কোনো সবজি তৈরি করলে এত মজা হয় খেতে। আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছিলাম। এখানে লবণ আর হলুদ দিয়ে তার মাঝে চিংড়ি মাছগুলো দিয়েছি। প্রথমে যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু একদমই তেল ছিটে গায়ে আসে না। প্রথমেই আমি সবসময় লবণ দিই, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে সাথে সাথেই যে কোনো মাছ, মুরগি ভাজি বা চিংড়ি মাছ এগুলো দিয়ে দেই। তেল ছেটার আর কোনো ঝামেলা থাকে না। তো সবজিটা কিন্তু কষিয়ে নিচ্ছিলাম, দেখতে খুব লোভনীয় লাগছিল। রান্না করার সময়ই আমার মনে হয়েছে খেতে বেশ মজা হবে। সত্যিই খুব মজা হয়েছিল। চিংড়ি মাছ ভুনার জন্য আমি এখানে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপরে টমেটো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত রান্না প্রায় শেষের দিকে। ধোয়া ওঠা গরম ভাতের ঘ্রাণ খুবই সুন্দর। আজ যেহেতু বেশ কাজ করেছি, থালাবাটি অনেকগুলো ধুয়ে নিয়েছি, তবুও এলোমেলো আছে। রান্না শেষে একসাথে সব কিছু ধুয়ে নিব। চিংড়ি মাছের কালার এত বেশি সুন্দর এসেছে, দেখুন টমেটো দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। টমেটো ছাড়া রান্না করলে এই কালারটা এতটা সুন্দর আসে না। এই সিজনের নিয়ম তো হয়েছে রান্নার শেষে প্রতিটা তরকারিতে ধনিয়া পাতা দেয়া। অনেকে তো মুরগির তরকারিতেও ধনিয়া পাতা দেয়, তবে আমি মুরগি রান্নার লাস্টে ধনিয়া পাতা সবসময় দেই না। যদি মাংসের সাথে সবজি দেই তাহলে অনেক সময় দেয়া হয়। রান্না পুরোপুরি শেষ হওয়ার আগেই মুমতাহিনার আব্বু বাসায় চলে এসেছে। তো সে একটু সময় অপেক্ষা করেছে, এর মধ্যে আমার রান্না হয়ে গিয়েছে। যেগুলো রান্না করেছি সেগুলো রান্না হতে কিন্তু খুব কম সময় লাগে। আমার রান্নাবান্না শেষ, এদিকে আমি প্রায় ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।